মঙ্গলবারম 2023 সালে রিলিজ হওয়া ভারতের তেলুগু ইন্ডাস্ট্রির একটি সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার মুভি, যা IMDb-তে 6.7 আউট অফ 10 রেটিং পেয়েছে। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও ভিডিওটি লাইক করে দেবেন। শুরু হচ্ছে মঙ্গলবারম। মুভির শুরুতে আমাদের 1986 সালের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা রবি নামে একটি ছেলেকে দেখতে পাই। সে রাতের অন্ধকারে মহালক্ষ্মীর মন্দির দর্শন করতে যায়। আর পরের দিন সকালে রবি তার বন্ধুর সাথে দেখা করে, তার নাম হলো সেলু। রবি সেলুকে তাদের একটি ছবি দেখায়, যেটা তারা আগের দিন মেলায় গিয়ে তুলিয়েছিল। ছবিটি দেখে সেলু বলে, তোমাকে সুন্দর লাগছে, কিন্তু আমাকে ভালো লাগছে না। তখন রবি বলে, তোমার চোখে কাজল না থাকায় এমনটা মনে হচ্ছে। তারপর সে রবিকে জানায় তার কাজল শেষ হয়ে গেছে। তখন রবি তাকে কাজল দেয়, যা দেখে সে খুব খুশি হয় আর রবিকে জিজ্ঞাসা করে যে তুমি কাজল কোথায় পেলে। তখন রবি জানায় সে কাল রাতে মহালক্ষ্মীর মন্দিরে গিয়েছিল। মন্দিরের প্রদীপের কালি তুলে তার মধ্যে নারকেল তেল মিশিয়ে সে কাজল তৈরি করেছে। এরপর বাড়ি ফেরার সময় রবি আর সেলু একটি আওয়াজ শুনতে পায়। তখন দেখে পাতকুয়ার মধ্যে একটি কুকুরের বাচ্চা পড়ে আছে, আর তারা কুকুরের বাচ্চাটিকে কুয়ো থেকে তুলে বাড়ি নিয়ে আসে। সেই সময় সেলু রবিকে জানায় আজ তার বাবা তাকে নিতে আসবে। এরপর যখন সেলু বাড়ি ফেরে তখন সে দেখে তার বাবা ও তার সৎমা দিদিমার সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া করছে। সেলুর বাবা বলে, জমির ভাগ না দিলে আমি সেলুকে বাড়ি নিয়ে যাব না। তখন দিদিমা বলে, আমি জমির ভাগ দেব না। এরপর সেলুর বাবা রেগে গিয়ে সেলুকে না নিয়ে চলে যায়। পরের দিন রবি ও সেলু মা লক্ষ্মীর কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই রবির বাবা এসে রবিকে মারে আর বলে, তোকে বিড়ি আনতে বলেছি, তুই এখানে এসে খেলছিস। সাথে সাথে রবি সেখান থেকে চলে যায়। তখন রবির বাবা সেলুকে বাজেভাবে স্পর্শ করে আর পরের দিন বাড়িতে আসতে বলে। পরের দিন বিকালে সেলুর দিদিমা বাড়িতে এসে দেখে সেলু ভয়তে লুকিয়ে আছে। তখন দিদিমা এই দেখে সেলুর বাবাকে ফোন করে বলে, সেলু এখন বড় হয়ে গেছে, তোমরা সেলুকে বাড়িতে নিয়ে যাও। সেই সময় সেলুর বাবা বলে, তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও, এই বলে ফোন রেখে দেয়। সেই রাতে বাইরে চেঁচামেচি আওয়াজ শুনে সেলুর ঘুম ভেঙে যায় আর সে বাইরে বেরিয়ে এসে দেখে তার বন্ধু রবির ঘর দাউ দাউ করে আগুনে পুড়ছে, আর সেই আগুনে রবি আর তার বাবা মারা যায়। এরপর আমরা 10 বছর পরের দৃশ্য দেখতে পাই। মঙ্গলবার মধ্যরাতে এক মহিলা 2 হাতে মশাল নিয়ে দৌড়াচ্ছে। সেই সময় একটি কুকুরকে দাঁড়িয়ে পড়তে দেখি। তারপর একজনের চোখ দেখা যায়। সেখানে মুভির নাম দেখানো হয় মঙ্গলবারম। পরের দিন সকালে সেই গ্রামের দৃশ্য দেখি, সবাই নিজের কাজে ব্যস্ত। তারপর গ্রামের এক বয়স্ক লোক দেয়ালে কিছু লেখা দেখতে পেয়ে অবাক হয়ে পড়ে, আর গ্রামের সবাই এক এক করে জড়ো হয় দেয়ালের সামনে। সেখানে কাশীনাথ নামে গ্রামের একজন লোক আসে, তার সাথে তার বন্ধু পুলিও আসে। সে অন্ধ, চোখে দেখতে পায় না। সেখানে ড্যানিয়েল নামে একজন লোক আসে। সে কাশীনাথকে জিজ্ঞাসা করে দেয়ালে কি লেখা আছে। কাশীনাথ বলে, ছোট প্রতাপের সাথে ড্যানিয়েল বইয়ের অবৈধ সম্পর্কের কথা লেখা আছে। তখন ড্যানিয়েল রেগে বলে, আমি আজ ওকে শেষ করে ফেলবো, বলে চলে যায়। তারপরে দেখি একজন লোক তার জমিতে কাজ করতে গিয়ে দেখে তার পাতকুয়োর সামনে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। সে সামনে গিয়ে দেখে 2টো মৃতদেহ পড়ে আছে। তখন গ্রামের সবাই এসে ড্যানিয়েলের স্ত্রী আর ছোট প্রতাপের মৃতদেহ দেখে সবাই অবাক হয়ে পড়ে। আর সেই সময় সেখানে এক মহিলা এসআই হাজির হয়। সে মৃতদেহটি দেখে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তখন ড্যানিয়েল বলে, দেয়ালের লেখা দেখে আমি আমার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু খুঁজে পাইনি। এরপর সেখানে বাসু নামে একজন ফটোগ্রাফার আসে। সে মৃতদেহের ছবি তুলতে থাকে। তখন এসআই পুলিশ বলে, মৃতদেহটিকে পোস্টমর্টম করার জন্য পাঠাতে হবে। তখন গ্রামের সবাই পোস্টমর্টম না করার প্রতিবাদ করে। এরপর কাশীনাথজি বলে, আমাদের গ্রামের প্রকাশবাবুর সাথে কথা বলে নিন। এসআই বলে, প্রকাশবাবুকে? তখন কনস্টেবল বলে, প্রকাশবাবু এই গ্রামের জমিদার।
প্রকাশবাবুর অনুমতি ছাড়া গ্রামের কেউ পোস্টমর্টম করতে দেবে না। এরপর আমরা প্রকাশবাবুকে দেখতে পাই। সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমার জন্য কিছু রেখে যাওনি কেন, বলে ছবিতে জুতো মারতে থাকে। সেই সময় সেখানে প্রকাশবাবুর স্ত্রী রাজশ্রী দেবী আসে আর পুজোর প্রসাদ নিতে বলে, কিন্তু প্রকাশবাবু বলে আমি ভগবান বিশ্বাস করি না, বলে সেখান থেকে সে চলে যায়। এরপর প্রকাশবাবু ঘটনাস্থলে পৌঁছায় আর পুলিশ অফিসারটি প্রকাশবাবুর কাছে পোস্টমর্টম করার জন্য অনুমতি চায়, কিন্তু প্রকাশবাবু বলে কেউ বদমাইশি করে দেয়ালে লেখে। সেই লেখাটা দেখে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, এটি লিখবেন। পুলিশ অফিসার বলে আমি এই কাজটি করতে পারবো না, এটি খুনের ঘটনা। তখন প্রকাশবাবু রেগে গিয়ে বলে এটা আমার গ্রাম, এখানে লোকও আমার, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মুখোশ পরা একটি ব্যক্তিকে দেখতে পাই, সে মৃতদেহ পোড়াচ্ছে। পরের দিন সকালে গ্রামের একটি ডাক্তারকে দেখি, সে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করে ও তাদের সব রকম ভাবে সাহায্য করে। পরে জানতে পারি ডাক্তারের একটি মেয়ে ছিল, সে বহুদিন আগে আত্মহত্যা করে মারা যায়। এরপর আমরা নালি নামে একটি ছেলেকে দেখি, বাড়ি বাড়ি গিয়ে বিয়ের নেমন্তন্ন করছে। নালি লাস্ট এক বাড়িতে যায়, সেই বাড়িটি হলো গুর্জা নামে একটি ছেলের। গুর্জার বোনকে নালি ভালোবাসে। সেই সময় গুর্জা বাড়িতে ফিরে আসে আর নালির সাথে দেখা হয়ে যায়। তখন নালি বলে গোবিন্দনাথ রাজের মেয়ের বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছি। পরের দিন গোবিন্দনাথ মেয়ের বিয়েতে গ্রামের সবাই আসে। বিয়ে বাড়িতে আলোচনা করে এই খুনটি কে করতে পারে। তখন গুর্জা বলে আমার সন্দেহ হয় ক্যামেরাম্যান বাসুর ওপর। নালি সেই কথা শুনে বাসুকে জানায়। বাসু রেগে গিয়ে গুর্জাকে মারতে থাকে। এই দেখে পুরো বিয়ে বাড়িতে মারামারি শুরু হয়ে যায়। তখন প্রকাশবাবুর গাড়ি দেখে সবাই মারামারি থামিয়ে দেয়। সেই বিয়েতে রাজশ্রী দেবী এসে গোবিন্দনাথের মেয়েকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। তখন গোবিন্দনাথ এসে বলে কে খুন করেছে আমরা কেউ জানি না, কিন্তু তোমরা আমার মেয়ের বিয়ে কেন ভাঙছো? আর এই শুনে সবাই ওখান থেকে চলে যায়। তারপরের সিনে দেখি মন্দিরের পুরোহিত তার স্ত্রীকে বলে মহালক্ষ্মীর পুজো আসছে, কি করে পুজো হবে? তখন পুরোহিতের স্ত্রী বলে জমিদারের কাছে সাহায্য চাইতে। পরের দিন সকালে পুরোহিত জমিদার বাড়ি যায় আর জমিদারকে বলে মহালক্ষ্মীর পুজোর জন্য কিছু সাহায্য করুন। জমিদার বলে আমি কোনো সাহায্য করতে পারবো না। এই শুনে পুরোহিত সেখান থেকে চলে যেতে থাকে। তখন রাজশ্রী দেবী ঘর থেকে বেরিয়ে এসে পুরোহিতের হাতে টাকা তুলে দেয় আর জিজ্ঞাসা করে পুজো কবে থেকে শুরু হচ্ছে। তখন পুরোহিত বলে সোমবার রাতে শুরু হবে, মঙ্গলবার রাতে অখণ্ড জ্যোতির সাথে সমাপ্ত হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মঙ্গলবার রাতের দৃশ্য দেখতে পাই। মহালক্ষ্মীর পুজো ধুমধাম করে পালন করা হচ্ছে। আরেকদিকে মুখোশ পরা ব্যক্তিটি ঢোলের আওয়াজ শুনে নৃত্য করছে। তারপরের দিন সকালে আবার একজন দেয়ালের লেখা দেখতে পেয়ে সে গ্রামের সবাইকে ডেকে আনে আর দেখে বীরকৃষ্ণ আর নাগমণির সাথে অবৈধ সম্পর্কের কথা লেখা আছে। তখন কাশীনাথ বলে তারা দুজন বেঁচে আছে কিনা কেউ তাদেরকে গিয়ে দেখো। তারপরে আমরা দেখি রবিকৃষ্ণ আর নাগমণির মৃতদেহ গাছে ঝুলছে। তখন পুলিশ অফিসার গুর্জাকে জিজ্ঞাসা করে রবিকৃষ্ণ আর রাজু তোমার বন্ধু ছিল না? অফিসারটি গুর্জাকে সাবধানে থাকতে বলে। অফিসারটি গ্রামের সবাইকে সন্দেহ করতে থাকে। এরপর সেখানে বাসু মৃতদেহের ছবি তুলতে আসে। তখন অফিসারটি বাসুকেও জিজ্ঞাসা করে তোমার সাথে আগের দিন রবিকৃষ্ণর হাতাপাই হয়েছিল না? এই শুনে বাসু ঘাবড়ে যায়। সেই সময় প্রকাশবাবু হাজির হয় আর অফিসার বলে অবৈধ সম্পর্ক থাকে, গ্রামের সবাই জানতে পেরে যায়, তাই অপমানের ভয়ে আত্মহত্যা করে। এটা এখানকার কি প্রথা? তখন সে বলে এটি প্ল্যান করে কেউ মার্ডার করেছে আর ইচ্ছে করে দেয়ালে নাম লিখেছে। সে কেউ বাইরের নয়, এই গ্রামেরই কেউ একজন, যে সবার ব্যাপারে জানি। সেই সময় প্রকাশবাবু বলে কেন মনে হচ্ছে তোমার এটা খুন? অফিসার বলে এই গাছের ডালটি অনেক উঁচু, ফাঁসি লাগানোর জন্য কিছু সাপোর্ট দরকার, কিন্তু এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। তখন সে বলে খুনিকে ধরার জন্য পোস্টমর্টম করা খুবই জরুরি। এরপর প্রকাশবাবু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন পুলিশ অফিসারটি কনস্টেবলকে বলে ইনভেস্টিগেশন করে দেখলাম যে খুন করছে সে কোনো এভিডেন্স রেখে যায়নি।
শুধু দেয়ালে তাদের দুজনের নাম লিখেছে। গ্রামের কিছু মানুষ না জানার ভান করছে, আর কিছু মানুষের চোখে মুখে শয়তানি লুকিয়ে আছে। অফিসার কনস্টেবলকে জিজ্ঞাসা করে পোস্টমর্টম রিপোর্ট কবে আসবে। সে জানায় 1 সপ্তাহের মধ্যে। পরের সিনে দেখি গ্রামের সবাই মহালক্ষ্মীর মন্দিরে জড়ো হয়েছে। তখন গ্রামের পুরোহিত বলে বড় একটা যজ্ঞের দরকার। বহু বছর আগে এরকম সময় গ্রামের অনেক লোক রক্তবমি করে মারা যায়। তখন জমিদার বাবুর বাবা মন্দিরে যজ্ঞ করায়, তারপর সেটি ঠিক হয়ে যায়। কাশীনাথ বলে যজ্ঞের সাথে মৃত্যুর কি সম্পর্ক? পুরোহিত বলে এই ঘটনাগুলি মহালক্ষ্মীর প্রিয় দিন মঙ্গলবারই ঘটছে। তখন বাসু বলে পুরোহিত যা বলছে ঠিক বলছে, আর কালই তো মঙ্গলবার। গ্রামের প্রধান বলে আজ রাতে কিছু ছেলে গ্রামে পাহারা দেবে, কে লিখছে তাকে ধরার জন্য। তখন গ্রামের প্রধান কুলিকে বলে গ্রামের সবাইকে জানিয়ে দাও আজ রাতে কেউ ঘর থেকে যেন না বেরায়। কুলিও গ্রামের সবাইকে জানিয়ে দেয়। আমরা পরের দিন দেখি গুর্জা আর কিছু গ্রামের ছেলেরা মিলে গ্রাম পাহারা দেয়। হঠাৎ গুর্জা একজনকে দেখতে পায়, যে কিনা দেয়ালে কিছু লিখছিল। তখন লোকটি গ্রামের সবাইকে দেখে পালিয়ে যায় আর একটি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। পরক্ষণে দেখি লোকটি নদীর ধারে এসে পৌঁছায়। তখন গুর্জা আর গ্রামের সবাই মিলে লোকটিকে ধরে ফেলে। গুর্জা লোকটির মুখ থেকে গামছা সরিয়ে দেখে লোকটি হলো নালি। তা দেখে গ্রামের সবাই অবাক হয়ে পড়ে, আর গুর্জা নালিকে মেরে পুলিশের হাতে তুলে দেয়। সেই রাতে গ্রামের ডাক্তার বাস থেকে নেমে বাড়ি ফিরছিল। তখন সে কান্নার শব্দ শুনে একটু এগিয়ে গিয়ে দেখে একটি মেয়ে পাতকুয়োর ধারে বসে কাঁদছে। তখন ডাক্তারের পায়ের আওয়াজ শুনে মেয়েটি পাতকুয়োয় ঝাঁপ দিয়ে দেয়। ডাক্তার ভয় পেয়ে সেই মেয়েটির নাম বলে ওঠে শেলু। আর এখানেই গল্প 18 মাস পেছনে চলে যায়। ছোট্ট শেলু এখন বড় হয়ে গেছে। শেলু তার কুকুরটিকে আদর করে কলেজে যায়। এরপর কলেজের লাইব্রেরি রুমে দেখা হয় ইংলিশ প্রফেসরের সাথে। প্রফেসর বলে তুমি আমাকে দেখলেই ভয় পাও কেন? তুমি খুব ভালো স্টুডেন্ট। আমি ভালো স্টুডেন্টের কখনো হাত ছাড়ি না। তখন শেলু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে প্রফেসরকে ভালোবাসতে থাকে। হঠাৎ একদিন শেলু বৃষ্টিতে ভিজে প্রফেসরের বাড়িতে যায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তখন প্রফেসর শেলুকে ঘরে আসতে বলে আর মাথা মোছার জন্য একটি গামছা দেয় আর চেয়ারে বসতে বলে। এরপর প্রফেসর শেক্সপিয়ারের গল্প শোনাতে থাকে আর শেলুকে কিস করতে যায়, কিন্তু শেলু তাকে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর শেলু প্রফেসরের কাছে ফিরে আসে আর তাদের মধ্যে আস্তে আস্তে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ প্রফেসর অন্য একটি মেয়েকে বিয়ে করে কলেজে আসে সবার সাথে আলাপ করাতে। তখন শেলু প্রফেসরের সাথে দেখা করে। প্রফেসর শেলুকে বলে তুমি নোবেল বুকের মতন, যেই বুক একবার পড়ে ফেলি আর সেটা দ্বিতীয়বার পড়ি না। এই কথাটি বলে সেখান থেকে সে চলে যায়। এই কথাটি শুনে শেলু খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। এরপর শেলু বাড়িতে ফিরে দেখে তার দিদিমা মারা গেছে। তারপর গ্রামের বড় মাথারা শেলুর বাবাকে বলে শেলুকে তাদের সাথে নিয়ে যেতে। শেলুর বাবা বলে যতক্ষণ না আমার নামে জমি লিখে দেবে ততক্ষণ আমি ওকে নিয়ে যাব না। তখন শেলু রেগে গিয়ে তার বাবাকে জমির সব কাগজ দিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। এরপর শেলু একা হয়ে পড়ে। একা হওয়ার কারণে গ্রামের সবাই তাকে খারাপ নজরে দেখতে থাকে। শেলু একা থাকতে থাকতে প্রফেসরের মুখ সব ছেলেদের মধ্যে দেখতে পায় আর তারা সেই সুযোগটি নেয়। তারপর শেলু বাসে করে কাজে যাওয়ার সময় একটি ছেলের সাথে তার বডিতে টাচ হয়। তখন শেলু রবারের গার্ডার দিয়ে নিজের হাতে আঘাত করতে থাকে। এরপর শেলু কারখানায় যায়। ওখানে কারখানার মালিকের বন্ধুরা শেলুর সাথে বাজে ব্যবহার করে, কিন্তু শেলু প্রতিবাদ করায় কারখানার মালিক শেলুকে চোর অপবাদ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। শেলু সেই দুঃখে আত্মহত্যা করতে যায় কিন্তু পারে না। হঠাৎ একদিন রাতে কিছু লোক তাকে তাড়া করে, কিন্তু শেলু একটি পুরনো বাড়িতে লুকিয়ে পড়ে। তারপর মা লক্ষ্মীর মন্দিরে বসে কাঁদতে থাকে। পরের দিন সকালে গ্রামের কিছু লোক প্রকাশবাবুর কাছে আসে আর বলে শেলু গ্রামে যেভাবে ঘুরে বেড়াচ্ছে তাতে গ্রামের সম্মান নষ্ট হয়ে যাবে। তখন প্রকাশবাবু বলে শেলুকে এখানে ধরে আনো। তারপর আমরা শেলুকে দেখি সে খুব খুশি হয়ে সুন্দর একটি শাড়ি পরে কোথাও বেরাবে। তখন গ্রামের সবাই মিলে শেলুর বাড়িতে যায় আর বলে প্রকাশবাবু তোকে ডেকেছে। কেন ডেকেছে শেলু জিজ্ঞাসা করার পর
তার চুলের মুঠি ধরে প্রকাশবাবুর কাছে নিয়ে যায়। প্রকাশবাবু বলে, এই গ্রাম আমার পরিবার, কেউ যদি এই গ্রামের অপমান করে সেটা আমি সহ্য করব না। তখন সে গ্রামের লোকেদের বলে, একে গ্রাম থেকে বার করে দাও। সেই সময় গ্রামের সবাই শেলুকে মেরে গ্রাম থেকে বার করে দেয়। পরের দিন সকালে পাতকুয়ো থেকে শেলুর মৃতদেহ পাওয়া যায়। তখন গ্রামের প্রধান সৎকারের ব্যবস্থা করতে বলে, কিন্তু ছোট প্রতাপ বলে কেউ সৎকারের ব্যবস্থা করবে না। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর দেখানো হয় পুলিশ স্টেশনে যখন এসআই আসে তখন সেখানে নালি বলে, আমি কাউকে খুন করিনি, আমি গুর্জার বোনকে ভালোবাসি। তাই আমি ভেবেছিলাম দেয়ালের নাম লেখা থেকে সবাই জানতে পেরে আমাদের বিয়ে দিয়ে দেবে। তাই আমি দেয়ালের নাম লিখতে গিয়েছিলাম। কনস্টেবল এসআইকে পোস্টমর্টম রিপোর্ট দেয় আর সেটি দেখে সে অবাক হয়ে পড়ে আর বলে নালি খুন করেনি। সেই সময় কনস্টেবল বলে, গ্রামের ডাক্তার জবে থেকে পাতকুয়োর সামনে শেলুকে দেখেছে তখন থেকে সবাই ভয় পেয়ে আছে। এসআই বলে, এই মঙ্গলবার আমরা খুনিকে ধরে নেব। এরপর আমরা মঙ্গলবার রাতের দৃশ্য দেখি। সেখানে গুর্জা দুটি দল ভাগ করে দেয়, একজন গ্রামের বাইরে খুঁজবে আর একজন গ্রামের ভেতরে। আরেকদিকে আমরা দেখি প্রকাশবাবু আর ফটোগ্রাফার বাসু ও এসআই অফিসার বেরিয়ে পড়ে খুনিকে ধরার জন্য। এরপর গুর্জা শুনতে পায় গ্রামের বাইরে কেউ দেয়ালের নাম লিখছে। সেখানে পৌঁছে দেখে ডাক্তারের বিজ্ঞাপন লেখা। গুর্জা বুঝতে পারে কেউ ইচ্ছে করে আমাদের গ্রামের বাইরে ডেকেছে। তখন গ্রামের সবাইকে নিয়ে আবার সে গ্রামের দিকে ছুটতে থাকে। এরপর আমরা দেখি গ্রামের ডাক্তার দেয়ালে কিছু লিখতে যাচ্ছিল। তখন পুলিশ অফিসার চলে আসে। এরপর আমরা জানতে পারি দেয়ালের নাম লেখা আর গ্রামের ঘটনাগুলো সব ডাক্তার করেছে। পুলিশ অফিসার বলে, তুমি ভূতের গল্প দিয়ে সব লোকাতে চেয়েছিলে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে অজ্ঞান করার ওষুধ পাওয়া গেছে। তখন আমি বুঝতে পারলাম ভূতের গল্প আর অজ্ঞান করার ওষুধের মধ্যে কোনো একটা সূত্র আছে। তাই তোমার পেছন করতে করতে আমি এখানে চলে এসেছি। তারপর ডাক্তার আর পুলিশ অফিসারের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায় আর ডাক্তার অফিসারকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর পুলিশ অফিসারের জ্ঞান ফিরে আসে আর পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, তুমি এই খুনগুলো কেন করেছো? তখন ডাক্তার বলে, শেলুর জন্য। সেই সময় পুলিশ অফিসার বলে, আমি জানি তোমার আর শেলুর মধ্যে কি সম্পর্ক ছিল, তা গ্রামের সবার থেকে শুনেছি। এই কথা শুনে ডাক্তার রেগে গিয়ে বলে, তুমি যেই বিষয় জানো না সেই বিষয় না বলা ভালো। ডাক্তার বলে, শেলুর কি অবস্থা ছিল কেউই জানে না, খুব খারাপ ছিল তার শরীর। তাই আমি রক্ত টেস্ট করতে দিই আর ভালো ডাক্তার দেখাই। ডাক্তার আমায় বলে, এটা ভগবানের আশীর্বাদ না অভিশাপ বোঝা মুশকিল, আর বলে শেলুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। এরকম মানসিক রোগ ছোটবেলায় কোনো পরিস্থিতির কারণে বা কোনো রকম দুঃখের কারণে এই রোগটি হয়েছে। শেলু নিজেকে স্যাটিসফাই করার জন্য নানা রকম মানুষের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে, আর না হলে নিজেকে আঘাত করতে থাকে। এর কোনো ওষুধ নেই ঠিক হওয়ার। তখন ডাক্তার বলে, ওষুধের থেকে জরুরি হলো তাকে খুশি রাখা এবং ভালোবাসার প্রয়োজন। গ্রামের ডাক্তার বলে, আমার মেয়েকে বাঁচাতে পারিনি, সে কোনোদিন তার প্রবলেমের কথা জানায়নি। যখন শেলুর প্রবলেমের কথা আমি জানতে পারি তাই ওকে সুস্থ করার চেষ্টা করেছিলাম। হঠাৎ শেলু একদিন বলে ওঠে, আমি বাঁচতে চাই না, আমি কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো, সেই নিয়ে দুঃখ করতে থাকে। আমরা অন্যদিকে দেখি সেই মুখোশ পরা ব্যক্তিটি বাসুর ওপর হামলা করে দেয় আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাসু মুখোশ পরা ব্যক্তিটির পিঠে ছুরি মারে। সেই সময় একটি কুকুর এসে বাসুর ওপর ঝাঁপ দিয়ে কামড়াতে থাকে। তখন মুখোশ পরা ব্যক্তিটি সুযোগ পেয়ে বাসুর বুকে ত্রিশূল মেরে দেয়। এরপর গল্পটি পাস্টে চলে যায়। ডাক্তারবাবুর বাড়ির আশেপাশে মুখোশ পরা ছেলেটি ঘোরাফেরা করছিল। তখন ডাক্তারবাবু তাকে ধরে ফেলে। পরের দিন সকালে শেলুকে ডাক্তারবাবু বলে, তুই এতদিন ভাবছিলি তোর কেউ নেই, কার জন্য বাঁচবি, এবার দেখ এমন কেউ আছে যে তোর জন্য সবকিছু করতে পারে। তখন আমরা মুখোশ পরা ব্যক্তিটির মুখ দেখতে পাই। তখন আমরা জানতে পারি ব্যক্তিটি হলো শেলুর ছোটবেলার বন্ধু রবি। এরপর আমরা রবির থেকে জানতে পারি রবির বাবা সেই দিন শেলুর সাথে খারাপ আচরণ করে বলে রবি তার বাবাকে সেই রাতে মেরে ঘরে আগুন লাগিয়ে দেয়, আর গ্রামের সবাই মনে করে সেই আগুনে রবিও মারা গেছে। তখন রবি বলে, আমার বাবার জন্য
লজ্জায় তোর সামনে আসতে পারিনি। তারপর রবি সেলুকে বিয়ের জন্য বলে। ডাক্তার বলে কালই তোমাদের দুজনের বিয়ের জিনিসপত্র কিনে আনবো আর মা লক্ষ্মীর মন্দিরে বিয়ে দিয়ে দেবো। তোমরা বিয়ের পর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যেও। পরের দিন সকালে ডাক্তার আর রবি গ্রামে ফিরে আসে আর একজনের কাছ থেকে শুনতে পায় সেলু পাতকুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তারবাবু সেখানে গিয়ে দেখে সেলুর মৃতদেহটি কেউ সৎকারের ব্যবস্থা করতে চায় না। তখন ডাক্তার বলে আমি শহরে ফোন করে দেব, তারা মৃতদেহটি এসে নিয়ে যাবে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। তখন পুলিশ অফিসার বলে সেলু তো আত্মহত্যা করেছে, তাহলে তুমি গ্রামের লোককে মারছো কেন? তখন ডাক্তারবাবু বলে সেলু আত্মহত্যা করেনি, তারা 6 জন মিলে তাকে মেরে ফেলেছে। ওদের মধ্যে 4 জনকে মেরে ফেলেছি আর বাকি 2 জনের মধ্যে একজনকে রবি এতক্ষণে শেষ করে দিয়েছে আর এখন আরেকজনকে আমি শেষ করতে যাচ্ছি। পুলিশ অফিসার তখন জিজ্ঞাসা করে আরেকজন কে? তখন ডাক্তার জানায় প্রকাশবাবুর স্ত্রী রাজশ্রী দেবী। এই কথাটি শুনে সে অবাক হয়ে পড়ে আর ঘরের বাইরে থেকে কথাগুলো শুনছিল প্রকাশবাবু। এরপর প্রকাশবাবু বাড়ি ফেরে। তখন রাজশ্রী দেবী জিজ্ঞাসা করে আসল খুনি ধরা পড়েছে? তখন প্রকাশবাবু রাজশ্রী দেবীর গলা চেপে ধরে আর বলতে থাকে তুমি সব জেনে নাটক করছিলে। এরপর রাজশ্রী দেবী প্রকাশবাবুর পেটে ছুরি মেরে দেয়। তখন আমরা জানতে পারি সেলু যখন বাড়ি ফিরছিল সেই সময় কিছু লোক তাড়া করে আর সেলু একটি পুরনো বাড়িতে লুকিয়ে পড়ে। তখন সেলু দেখে বাসু আর রাজশ্রী দেবীর মধ্যে একটি অবৈধ সম্পর্ক আছে। এরপর সেখান থেকে পালাতে গিয়ে রাজশ্রী দেবী সেলুকে দেখে নেয় আর সে গ্রামের ওই 5 জনকে নিয়ে সেলুকে মেরে ফেলে। তারপর দেখি প্রকাশবাবু তার বাড়ির ব্যালকনি থেকে রাজশ্রী দেবীকে ফেলে দেয় আর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তখন ডাক্তারবাবু এসে দেখে রাজশ্রী দেবীকে প্রকাশবাবু মেরে ফেলেছে। এরপর আমরা রবিকে দেখি, সে পাতকুয়োয় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। পরের দিন সকালে প্রকাশবাবু গ্রামের সবাইকে জানায় আর অফিসারকেও বলে আমার স্ত্রী গ্রামের ঘটনা সহ্য করতে না পেরে নিজেকে মা লক্ষ্মীর কাছে আহুতি দিয়েছে। আমরা দেখি প্রকাশবাবু সত্যিটা কাউকে জানায় না। গ্রামের সবাই রাজশ্রী দেবীকে দেবী বলে মনে করে। এরপর দেখা যায় পুলিশ অফিসার ডাক্তারবাবুকে অ্যারেস্ট করে না আর এই চ্যাপ্টারটি ক্লোজ করে সেখান থেকে চলে যায়। তারপর ডাক্তার প্রকাশবাবুর চিকিৎসা করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার স্ত্রীর কথা তুমি সব জানতে, তাও তুমি গ্রামের সবার সামনে তাকে দেবী কেন বানালে? প্রকাশবাবু বলে আমার কাছে আমার সম্মানটা অনেক বড়, তাই আমি সত্যিটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। তারপর প্রকাশবাবু ডাক্তারকে জিজ্ঞাসা করে সেলুকে যেদিন মেরে ফেলা হয় সেদিন তুমি গ্রামে ছিলে না, তাহলে তুমি কি করে জানলে যে এরাই 6 জন মিলে মেরেছে? তখন ডাক্তার হাসতে থাকে আর আমরা আরেকটি সত্যি জানতে পারি যে পুলি অন্ধ নয়, সে অন্ধ হওয়ার ভান করে। সেই রাতে পুলি কলাবাগানে বসে মদ্যপান করছিল। তখন সেই এই ঘটনাটি দেখে যে কিভাবে সেলুকে মেরে ফেলে রাজশ্রী দেবী। পরের দিন সকালে সে ডাক্তার আর রবিকে সব সত্যি কথাটি জানায়। এরপর শেষে পুলিকে দেখিয়ে সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।